এর এক সিভিক ভলেন্টিয়ারের কুকীর্তি একেবারে সামনে চলে এলো, যেখানে অপহরণ করার অভিযোগ উঠেছে এই সিভিক ভলেন্টিয়ারের বিরুদ্ধে আর তাকে পুলিশ গ্রেফতার করেছে। ডোমকলের ঘটনা, মুর্শিদাবাদ। সরাসরি আপনাদের নিয়ে যাব, আমাদের প্রতিনিধি রাজীব রয়েছেন আমাদের সঙ্গে। রাজীব, ঠিক কি ঘটনা ঘটেছে, কি অভিযোগ এই সিভিক ভলেন্টিয়ারের বিরুদ্ধে? একেবারে কুসুমিতা, গতকাল রাতে পুলিশের স্টিকার লাগানো গাড়িতে করে এক ব্যক্তিকে অপহরণ করা হয় এবং সেই অপহরণের পর তার পরিবারের লোকজনকে বলা হয় থানায় আসুন, আপনাদের সঙ্গে কথা বলা হবে। এবং পরিবারের লোকজন থানায় এসে জানতে পারেন যে থানার থেকে তাদের যে গ্রেপ্তার করে নিয়ে আসা হয়নি। তারপরে সেই অপহৃত ব্যক্তিকে নদিয়ার দিকে নিয়ে যাওয়া হয়। পুলিশ তদন্তে নেমে 7 জনকে গ্রেপ্তার করেছে, ওই সিভিক ভলেন্টিয়ার সহ 7 জনকে গ্রেপ্তার করেছে। 3টে গাড়ি বাজেয়াপ্ত হয়েছে এবং এই অভিনব ঘটনাটা ডোমকলে ঘটার পর কিন্তু প্রশ্ন উঠেছে সিভিক ভলেন্টিয়ারের যে ভূমিকা নিয়ে। এবং সেই সিভিক ভলেন্টিয়ার যেভাবে একটি সম্পত্তিকে বিষয় নিয়ে এই ঘটনাটা ঘটিয়েছেন এবং তার যে সাহস, সেই সাহস নিয়েও কিন্তু ইতিমধ্যে প্রশ্ন উঠতে শুরু করেছে। সেই সিভিক ভলেন্টিয়ার গ্রেপ্তার হয়েছেন এবং সঙ্গে আরও 6 জন গ্রেপ্তার হয়েছেন। 7 জনকে আজ বহরমপুরে আদালতে তোলা হয়েছে এবং তাদের পুলিশ হেফাজতে নিয়ে ঠিক কী কারণে এই অপহরণের ঘটনা ঘটানো হয়েছিল সেটা তদন্ত করে দেখতে চায় ডোমকল থানার পুলিশ। কিন্তু প্রশ্ন উঠেছে যে সিভিক ভলেন্টিয়ার এই সাহস পেলেন কি করে? তার কি কোনো রাজনৈতিক যোগ রয়েছে? যে রাজনৈতিক যোগের পরিপ্রেক্ষিতে তিনি এই ধরনের সাহস পেলেন এবং একজনকে বাড়ি থেকে তুলে নিয়ে এলেন এবং পুলিশের স্টিকার লাগানো গাড়ি থেকে নিয়ে এলেন এবং অপহরণ করে যখন নিয়ে যাচ্ছিলেন, নদিয়া থেকে সেই অপহৃতকে উদ্ধার করে গতকাল রাতে পুলিশ এবং সিভিক ভলেন্টিয়ারও অ্যারেস্ট হয়েছেন। গোটা ঘটনা নিয়ে কিন্তু ডোমকলে চাঞ্চল্য পড়ে গেছে এবং পুলিশের পক্ষ থেকে গোটা ঘটনায় যেটা দাবি করা হচ্ছে, তারা অভিযুক্তদের গ্রেপ্তার করেছেন এবং হেফাজতে নিয়ে জানতে চান তারা এই সাহস কোথা থেকে পেলেন। কিন্তু একটা প্রশ্ন, সিভিক ভলেন্টিয়ার সে যেভাবে যারা অপহৃত হয়েছেন তার পরিবারের সঙ্গে আচরণ করেছিলেন, তার এই আচরণের পরিপ্রেক্ষিতে আরও কোনো পুলিশ আধিকারিক যুক্ত রয়েছেন কিনা বা এটা কোনো রাজনৈতিক প্রভাব রয়েছে কিনা সেটাও পুলিশ খতিয়ে দেখছে। তবে প্রাথমিকভাবে পুলিশের অনুমান একটা ব্যক্তিগত সম্পত্তি নিয়ে বিবাদ চলছিল, সেই বিবাদের পরিপ্রেক্ষিতেই এই অপহরণের ঘটনা ঘটে এবং পুলিশের পক্ষ থেকে দাবি করা হয় তারা গোটা ঘটনা জানার সাথে সাথেই তারা তদন্ত শুরু করেন এবং তাদের ফোন ট্র্যাক করে তারা নদিয়া থেকে গতকাল রাতেই তাদেরকে গ্রেপ্তার করে নিয়ে আসেন এবং 3টি গাড়ি, যে গাড়িতে করে অপহৃতকে নিয়ে যাওয়া হচ্ছে, সেই 3টে গাড়িও বাজেয়াপ্ত হয়েছে। গোটা ঘটনা নিয়ে কিন্তু কুসুমিতা ইতিমধ্যেই ডোমকলের বিভিন্ন মহলে কিন্তু রাজনৈতিক চাপানুতরও শুরু হয়েছে। রাজীব, ধন্যবাদ। স্বামীকে যে গ্রেফতার করে নিয়ে গেছিল, মেরে ফেলতো, যখন তুলতে গেছে তখন আমার স্বামীকে মেরেছিল, আবার নিয়ে যায় মারধর করেছে, মেরে ফেলার জন্য নিয়ে গেছিল, হুমকি দিয়েছে মেরে ফেলার জন্য। আপনার আমরা শাস্তি চাই যে কে করেছে, কিসের জন্য করেছে। পুলিশে যদি একটু যদি করতো তাহলে আপনার আর পেতো না। পুলিশে খুব সাহায্য করেছে আমাদের, রাত্রে গোটা রাত পুলিশ হয়নি। এদিকে সকাল থেকেই আপনারা জানেন যে বালি পাচারের তদন্তে আজকে ইডি কিন্তু তৎপর হয়েছে। রাজ্যের একাধিক জায়গায় ইডি আধিকারিকরা পৌঁছে গিয়েছেন। পাশাপাশি আমাদের 3 প্রতিনিধি এই মুহূর্তে সরাসরি আমাদের সঙ্গে রয়েছেন। ঝাড়গ্রাম থেকে অমিতাভ রথ রয়েছেন, আসানসোলে এক বালি ব্যবসায়ীর বাড়ি এবং অফিস, সেখানে তল্লাশি চলছে, পার্থপ্রতিম ঘোষ রয়েছেন এবং কলকাতায় বেন্টিং স্ট্রিটে একটি অফিসে সকালেই ইডি আধিকারিকরা পৌঁছে গিয়েছেন। ব্রতদীপ ভট্টাচার্য সরাসরি। আমি প্রথমেই অমিতাভর কাছে চলে যাব। অমিতাভ, একদিকে লালগড় এবং অন্যদিকে গোপীবল্লভপুর, এই 2 জায়গায় সেই বালি ব্যবসায়ী যার নাম গত মাসেও আমরা বারবার শুনেছিলাম, সৌরভ রায়, তার সঙ্গে জড়িত যারা, তাদের অফিস, তাদের বাড়ি, সেই সমস্ত জায়গায় ইডি আধিকারিকরা পৌঁছে গিয়েছেন। এখন কোথায়? কুসুমিতা, এই মুহূর্তে যেটা বড় আপডেট তোমাকে দিয়ে রাখি, লালগড়ের সিজুয়াতে সৌরভ রায়ের যে বালি খাদান, অবৈধ বালি খাদান, সেই খাদানের যে অফিস, সেখানে একটি রুমে তালা লাগানো ছিল। ওই বালি খাদানের যিনি ম্যানেজার গোপাল মণ্ডল, তাকে ঘন্টা 2 জেরার পর পাশের যে রুমটি তালা লাগানো ছিল সেই রুমের তালা ভেঙে ইতিমধ্যে সেই রুমের মধ্যে প্রবেশ করেছে ইডির তদন্তকারী দল এবং তারা সেই রুমের মধ্যেই রয়েছে এবং সেখান থেকে বেশ কিছু গুরুত্বপূর্ণ নথি উদ্ধার হয়েছে, এমনটা ইডি সূত্রে জানানো হচ্ছে। এবং সকাল থেকেই গোপীবল্লভপুর এবং লালগড়ে তদন্তকারী দল পৌঁছয় এবং 2 জায়গাতেই তারা তদন্ত শুরু করেছে। তবে গোপীবল্লভপুরে সুমিত্রাপুরে সৌরভ রায়ের যে বাড়িটি রয়েছে, যেখানে বালি খাদানের অফিস, সেই বাড়িটির যারা
কর্মচারী ছিল বা অফিসের যে সমস্ত কর্মী ইডি আসার খবর পেয়ে তারা বাড়িতে তালা লাগিয়ে চম্পট দেয়। এখনো পর্যন্ত তাদেরকে খবর দেওয়া হলেও কেউ ঘটনাস্থলে পৌঁছনি, ফলে ইডি বাড়ির বাইরেই অপেক্ষা করছেন। তাদের যেটা বক্তব্য, তাদের উপস্থিতিতেই তালা ভেঙে তারা ভেতরে ঢুকবেন, কিন্তু তারা যোগাযোগ করতে চেষ্টাও করেছেন, কিন্তু কেউ এখনো পর্যন্ত পৌঁছননি, ফলে তারা অপেক্ষা করছে। এবং লালগড়ের সিজুয়াতে তারা পাশের যে রুম, বালি খাদানের যে অফিস, তার দুটি রুম ছিল, একটিতে তালা লাগানো ছিল। সেই ম্যানেজারকে জিজ্ঞাসাবাদের পর সেই রুমের তালা ভেঙে সেই ভেতরে তারা তদন্ত করছে। তাদের তদন্তের যেটা মূল বিষয়, যে জাল সিও ব্যবহার করে কিভাবে সৌরভ রায় এই অবৈধ বালি ব্যবসা করত। এই জাল সিও ব্যবহারের কেসে ঝাড়গ্রাম পুলিশ কয়েক বছর আগেই সৌরভ রায়ের বিরুদ্ধে একটি এফআইআর করেছিল, যে কেসে তাকে ঝাড়গ্রাম কোর্ট থেকে জামিন নিতে হয়। এবং এই জাল সিও ব্যবহার করে কিভাবে অবৈধ বালি ব্যবসা করছে এবং এই টাকা কিভাবে মানি লন্ডারিং এর মাধ্যমে কার কাছে পৌঁছচ্ছে, সেটাই তাদের তদন্তের মূল বিষয়। এবং সেই লক্ষ্যকে সামনে রেখেই তারা তদন্ত চালাচ্ছে ঝাড়গ্রামের গোপীবল্লভপুর এবং লালগড়ের সিজুয়াতে। কুসুমিতা, অমিতাভ, তুমি আমাদের সঙ্গে থাকো। এই মানি লন্ডারিং এর টাকা কার কার কাছে পৌঁছচ্ছে তাই কিন্তু জানতে চান ইডি আধিকারিকরা। আর এই প্রথম নয়, গত মাসে ঠিক পুজোর আগেই এই বালি ব্যবসায়ী সৌরভ রায়ের দুটি খাদানে কিন্তু ইডি তল্লাশি চালিয়েছিল। তারপরেও অবৈধভাবে বালি তোলা চলছিল, এমনটাই ইডি সূত্র দাবি করা হচ্ছে। গত মাসে সৌরভ রায়ের মেদিনীপুরের বাড়িতেও কেন্দ্রীয় এজেন্সি তল্লাশি চালায়। প্রচুর পরিমাণে টাকা পয়সা এবং নথি উদ্ধার হয়েছিল, আর সেই সূত্র ধরেই ইডি কিন্তু আজও তল্লাশি চালাচ্ছে। এবার আপনাদের নিয়ে যাব আসানসোল, যেখানে বালি ব্যবসায়ী মনীষ বাগাড়িয়া তার বাড়িতে এবং অফিসে ইডি আধিকারিকরা পৌঁছে গিয়েছেন। পার্থপ্রতিম ঘোষ সরাসরি রয়েছেন। পার্থ, কিভাবে সৌরভ রায় বা এই অবৈধ বালি ব্যবসা, এর সঙ্গে মনীষ বাগাড়িয়ার যোগ রয়েছে? ইডি আধিকারিকরা দীর্ঘক্ষণ ধরে তো তল্লাশি করছে। দেখো, আমরা বর্তমানে যে জায়গায় রয়েছি এটা হচ্ছে আসানসোলের জিটি রোডের ওপরে মনীষ বাগাড়িয়ার যে অফিস, সেই জায়গায় আমরা রয়েছি। আমার সহকর্মী ভগবান শাহ যে ছবি দেখাচ্ছে, এইখানে হচ্ছে মনীষ বাগাড়িয়ার আরও অন্যান্য একাধিক সংস্থা রয়েছে। তার মধ্যে মনীষ সম্পর্কে জানা যাচ্ছে বেশ কয়েক বছর আগে থেকে সে কিন্তু বালির কারবারের সঙ্গে যুক্ত হয়েছিল। এবং এর আগে তুমি জানো, পুজোর সময় যখন এই যে বালি পাচারের যে অভিযোগটা সামনে আসে, সেই অভিযোগের পরিপ্রেক্ষিতে একাধিক নাম সামনে আসে। সেই নামের ওপরে এবং যে নথি পায় তার ওপরে ভিত্তি করে কিন্তু আজকের এই সকাল থেকে ইডি একেবারে আধা সেনাকে সঙ্গে নিয়ে, সিআরপিএফকে সঙ্গে নিয়ে একসাথে নেমেছে রাজ্যের বিভিন্ন প্রান্তে। তার মধ্যে এই জিটি রোডে দেখতে পাচ্ছ, যেটা হচ্ছে বাগাড়িয়াদের যে একাধিক অফিস রয়েছে, সেখানে মনীষ বাগাড়িয়ার যে অফিস, সেই জায়গায় এসে পৌঁছেছে। এবং একের পর এক ইডির যে গাড়ি, সেই গাড়ি এখানে রয়েছে এবং কেন্দ্রীয় বাহিনীকে সঙ্গে নিয়ে তারা এই তল্লাশি অভিযান সেখানে নেমেছেন। মূলত অভিযোগটা কি? মূলত অভিযোগটা হচ্ছে সেটা যে বৈধ কাগজ দেখিয়ে অবৈধভাবে বালি তোলার ক্ষেত্রে দেখতে পাচ্ছে একাধিক অবৈধ যে পন্থা, সেই পন্থা অবলম্বন করা হয়েছে। যার মধ্যে হচ্ছে যে একেবারে বিভিন্ন পন্থার মধ্যে সিএফটি, অর্থাৎ বালি যখন তোলা হয় সেক্ষেত্রে যে সিএফটিতে যে হিসাব দেখানো হয়, সিএফটি বা কিউবিক ফিটে, এবং সেই হিসেব দেখিয়ে এক ধরনের সিএফটি দেখানো হচ্ছে এবং বালি কিন্তু সেটা অন্যরকমভাবে তোলা হচ্ছে, ওভারলোডিং করা হচ্ছে বা অন্যান্য পন্থাগুলো অবলম্বন করা হচ্ছে। এবং সেইখান থেকেই এই যে অবৈধ কারবার, সেই কারবার চলছে বলে তারা অনুমান করছে। এই অফিসের মধ্যে ইডির আধিকারিকরা তারা রয়েছেন সকাল থেকে, অফিসের অন্যান্য স্টাফিরা রয়েছে। তবে মনীষ বাগাড়িয়া তিনি অফিসে নেই। অফিসের একাধিক জায়গায় যে ড্রয়ার রয়েছে, যেখানে প্রচুর পরিমাণে নথিপত্র রয়েছে, সেগুলো এখনও পর্যন্ত দেখার চেষ্টা করছে। অনেক ড্রয়ারে চাবি পর্যন্ত বন্ধ করা রয়েছে এবং গোটা অফিসে যারা রয়েছেন, স্টাফিরা রয়েছে, তাদের সকলের মোবাইল ফোন ইতিমধ্যে ইডি নিজেদের কাছে রেখেছে। এবং থেকে একদিকে মনীষের বাড়ি, এই আসানসোলের অপর একটি প্রান্তে যে অফিস থেকে কিছুটা দূরে, সেই বাড়িতে ইডির আধিকারিকরা রয়েছে। অন্যদিকে অফিসেও ইডির আধিকারিকরা এসছেন সকাল থেকে। এবং আমার ডান দিকে বাঁ দিকে দেখতে পাচ্ছ পর ইডির যে গাড়ি, সেই গাড়ি রয়েছে এবং এই তল্লাশি অভিযান সেটা কিন্তু শুরু হয়েছে একেবারে সাত সকাল থেকে।